যে স্বাধীনতা আসলো, সেই স্বাধীনতাকে আপনারা আসলে কতটা ওন করেন? আমরা 100 ভাগ ওন করি। শুধু ওন করি না, স্বাধীন এই দেশের জন্য আমরা সম্ভবত আমাদের মতো এত বেশি মূল্য পরিশোধ কাউকে করতে হয়নি। আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কারো কাছে বিক্রি হোক, এটা আমরা চাই না। 24শে আসে এই যে নতুন স্বাধীনতা, সেখানে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রদের নেতৃত্বে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জামাতে ইসলাম এই স্বাধীনতাকে কেমন করে দেখে এবং আপনাদের এই আন্দোলনে ভূমিকাটি কেমন ছিল? এই আন্দোলনটা আসলে কোনো দলের নয়, কোনো বিশেষ গোষ্ঠীরও নয়। এই আন্দোলন ছিল আপামর নির্যাতিত জনগণের আন্দোলন। তবে হ্যাঁ, আন্দোলনের সূচনা যে 24শে এসে হয়েছে বিষয়টি এমন নয়। এই আন্দোলনের মূলত সূচনা হয়েছে আর একটা রক্ত পরিশোধের একটা বেদনাদায়ক ঘটনার মধ্য দিয়ে। সেই ঘটনাটা আপনারা জানেন যে 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ঠিক পরের মাসেই 26 এবং 27 ফেব্রুয়ারি পিলখানায় যে 57 জন কমিটেড চৌকস সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, তার মধ্য দিয়ে হত্যারও রাজনীতি শুরু হয় আর এই জাতির ত্যাগের রাজনীতি শুরু হয় নতুন করে। এই যে 15 বছর আগে বা 15.5 বছর আগে দেশপ্রেমিক সেনাবাহিনীর এতগুলা চৌকস অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল এবং তার পরের বছর জামাত নেতৃবৃন্দকে যেভাবে ফার্সিক্যাল ট্রায়ালে নিয়ে ক্যাঙ্গারু কোর্টে মিসক্যারিয়েজ অফ জাস্টিস করা হয়েছে, এগুলার সাক্ষী শুধু বাংলাদেশের জনগণ না, বিশ্ববাসী। এবং সেই মামলায়ও রিপিটেডলি বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন দেশ তাদের উদ্বেগের কথা এবং প্রতিবাদের কথা জানিয়েছে। সরকার এগুলা কানে তুলেনি, না তুলেই বেমালুম এগুলা চালিয়ে গেছে। তখন থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই সরকারের হাতে এই জাতির রক্ত লেগে আছে। আমরা দফায় দফায় স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, আপনারাও করেছেন। আপনি এক্সপিরিয়েন্স করেছেন এমন একটি বেদনাদায়ক ঘটনা যেটা প্রতিবাদ করতে আপনি বাধ্য হয়েছিলেন। আপনার আমন্ত্রণে যাওয়া একজন অতিথি আপনার সাথে যে হঠকারী আচরণ করেছিলেন, এটা জাতি এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এবং সেই দিন আপনার পাশে কিন্তু বিবেকবান মানুষ সকলেই ছিল, আমি বলবো। তো এরকমই তাদের আচরণ ছিল জাতির সাথে। তারপরে যখন 18 সালে কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা আন্দোলন করলো, সেই সময় প্রধানমন্ত্রী একসময় রাগ, গুসা, অভিমান, ক্ষোভে বলে দিলেন যে এখন থেকে আর কোনো কোটাই থাকবে না। এবং তিনি এরই আলোকে পরিপত্র জারি করে বললেন যে এখন পাবলিক সার্ভিস কমিশনের কোনো পরীক্ষায় আর কোনো কোটা বাধ্যতামূলক নাই, উঠাইয়ে দিলেন। কিন্তু সেইটাকে আবার কায়দা করে কোর্টের মাধ্যমে 2024 সালে আবার নিয়ে আসা হলো জুলাই মাসের 1 তারিখ। যখন আসলো তখন ছাত্ররা আবার ফুঁসে উঠলো, তাহলে আগে কি হলো আর এখন কি হচ্ছে। এবং হুবহু আগে যা ছিল তাই চলে আসলো, এর মধ্যে কোনো কাটছাঁটও হলো না। এই আন্দোলনকে দমন করার জন্য ঠিক আগে যেভাবে তিনি জনগণের সোচ্চার প্রতিবাদকে গায়ের জোরে অস্ত্রের বলে হেলমেট বাহিনী, মুগর বাহিনী, হাতুড়ি বাহিনী এবং তার সাথে রাষ্ট্রের বাহিনীগুলোকে দিয়ে যেভাবে অসম্ভব ধরনের বল প্রয়োগ করে দমন করেছিলেন, এবারও তারা তাই চেয়েছিলেন। এই জন্যে 2টা জিনিস আপনি লক্ষ্য করবেন এই আন্দোলনে। সরকারের পক্ষ থেকে জনগণকে এবং তরুণ যুব সমাজকে উস্কে দিয়েছিল। একটি প্রধানমন্ত্রীর চীন সফরের পরে ফিরে আসা এক সাংবাদিক সম্মেলনে কোনো একজন সাংবাদিক বন্ধুর প্রশ্নের জবাবে তিনি যে খেদ জেড়েছিলেন এবং গোটা তরুণ সমাজকে যেভাবে অপমানিত করেছিলেন, এটা তাদের রক্তে আগুন ধরিয়ে দেয়। আরেকটি ছিল, ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে এই ধরনের আন্দোলন দমনের অভিজ্ঞতা আমাদের আছে, এর জন্য ছাত্রলীগ যথেষ্ট। এবং সেই ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সেই হাতুড়ি হাতে দিয়ে, অস্ত্র হাতে দিয়ে পাঠিয়ে দিলেন। সেখানে শুধু ছেলেদেরকে আহত করা হয় নাই, আঘাত করা হয় নাই, আমাদের কলিজার টুকরা কোমলমতি মেয়েদেরকেও কিন্তু সেদিন অনেক অপদস্থ করা হয়েছে, যা গণমাধ্যমে আপনারা তুলে ধরেছেন। এই 2টা ঘটনা কার্যত এই আন্দোলনে বলতে পারেন যে আগুনে ঘি ঢেলে দিয়েছিল। এবং আমি বলবো যে তারা তাদের হঠকারী মানসিকতার কারণেই এরকম দাম্ভিকতা তারা প্রদর্শন করেছিলেন। তারপরে রংপুরে আবু সাইদের যে ঘটনাটা, এটা ছিল 3য় টার্নিং পয়েন্ট।
সেখানে এই ছেলেটা তো নিরস্ত্র ছিল, তার হাতে তো কোনো বম ছিল না, আগ্নেয়াস্ত্র ছিল না, জাস্ট একটা সিম্বলিক স্টিক তার হাতে ছিল। কিন্তু সেই স্টিক দিয়ে কেউ কারো দিকে সে তেড়ে যায়নি, বরঞ্চ সে বলেছিল যে আমার অধিকার দাও, নাইলে আমাকে গুলি করো। তো বলছে না, অধিকার দিব না, তোমাকে গুলি করব। একটা একটা করে 3টা গুলি করে ছেলেটাকে জায়গায় মেরে ফেললো। কিন্তু এখানেও আমরা দেখলাম যে নাটক, সেখানে তার পোস্টমর্টম রিপোর্ট বদলানোর পায়তারা হয়েছে, বিভিন্ন ধরনের পুলিশ এফআইআরে 3বার এটা চেঞ্জ করে দেখানো হয়েছে যে সে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে, সে পুলিশের গুলিতে মারা যায়নি। অনেক নাটক, এই গোটা বিষয়টা নিয়ে অনেক নাটক হয়েছে। এই আন্দোলন কি তার মানে, যদি জামাত শিবির কিংবা আপনাদের দলের, আমি এই জায়গাটায় আসছি, জি, তো এইভাবে এই আন্দোলনটা ছিল একটা সামগ্রিক আন্দোলন। এটা আমি আগেও বলেছি, কোনো দলের নয়। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, এমনকি কেজি স্কুলের ছাত্ররা সেই আন্দোলনে শরিক হয়েছিল, আপনারা সাক্ষী, সবাই বের হয়ে এসেছিল। 1.5 মাসের শিশু কোলে নিয়ে এক মা উত্তরায় চলে এসেছিলেন রাজপথে। আপনাদের মতোই এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি এইভাবে আসলেন কেন কুলের এই কচি বাচ্চাটা নিয়ে? তিনি বলছেন, আমার তো একটা বাচ্চা নাই ওই রকম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা, আল্লাহ আমাকে যেটা দিয়েছেন এটা নিয়ে আমি চলে এসেছি। দ্যাট ওয়াজ দ্য সেন্টিমেন্ট অফ দ্য পিপল। কারণ সারা জাতি ছিল ওদের কাছে মজলুম। এই জন্যে এখানে কোনো দলমত কিছুই ছিল না। জামাতি যেহেতু সবচেয়ে বড় মজলুম সংগঠন, সেই কারণে স্বৈরাচারের বিরুদ্ধে এর আগেও আমরা আন্দোলন করেছি, এই আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম। কিন্তু আলাদাভাবে আমাদের কোনো পজিশন আমরা দাবি করিনি, এখনও করব না। কোনো কৃতিত্ব দাবি করিনি, এখনও করব না। আমরা সবসময় বলে আসছি যে এর মূল কৃতিত্ব আল্লাহ তাআলার। আমরা কেউ কল্পনা করি নাই যে 5 তারিখ আগস্ট মাসের এই ধরনের একটা পরিবর্তন হবে। আর স্বৈরশাসক যিনি বলেছিলেন যে অমুক পালায় না, নিজের নাম ধরে তিনি এইরকম চলে যাবেন দেশ থেকে, এটা আমরা কেউ কল্পনা করি নাই। দেশ এইভাবে স্বৈর শাসন মুক্ত হবে এবং জনতার জীবনে স্বস্তি ফিরে আসবে, এটা তো আমরা কেউ কল্পনা করি নাই। এটা ডিভাইন গিফট আল্লাহ তাআলা। আন্দোলনকারীদের মধ্যে এরপরে যারা ইসলাম ছিল, শিবিরও ছিল, সবাই ছিল, সবার মতো আমরা ছিলাম।